তার আগে ওনার সংবর্ধনা জ্ঞাপন। আজীবন সুচিত্রা মিত্রের ছায়া সঙ্গে তিনি নিজে অধ্যাপনা করেছেন এবং তার নর্থ ক্যালকাটার বাড়িতে রবি তীর্থর ক্লাসের একটা পরিসর ছিল। আমি ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য। রবীন্দ্রনাথকে মনে করে সুচিত্রাদিকে প্রণাম জানাচ্ছি আজকের অনুষ্ঠানের জন্য। তার আগে আমি লজ্জিত বোধ করছি, যাদের সঙ্গে আমাকে বসানো হয়েছে আমি বোধহয় এক আসনে বসার উপযুক্ত নই। একজন প্রবীণা অধ্যাপিকা এবং সামান্য রবীন্দ্র চর্চা করা ছাড়া আমার জীবনের আর কোনো অবলম্বন নেই। তবে যেহেতু সুচিত্রাদি আমাদের গানের বাড়িতে রবীন্দ্রনাথের কাছে নিয়ে গিয়েছিলেন এবং আমি 1960 সালে রবিতীর্থের ছাত্রী ছিলাম। সুচিত্রাদি যখন চলে গেছেন 2011 পর্যন্ত তার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ছিল। ওইটুকুনি, গানের জন্য নয়। সেখানেও রবীন্দ্রনাথ ভরসা, আমার গুরুর পায়ের তলে শুধুই কেটে মানিক জ্বলে, চরণে তার ছড়িয়ে আছে লক্ষ মাটির ঢেলারে, আমার গুরুর কোলের কাছে সুবোধ ছেলে কজন আছে, অবোধ জনে ঠাঁই দিয়েছেন তাই আমি তার চেলারে। তাই আমি সুচিত্রাদির সেই স্নেহ পেয়েছিলাম, আমার মনে আছে সেটা। এবং যেহেতু রবিতীর্থ উত্তর কলকাতার শাখা আমাদের বাড়িতে ছিল, আমার সঙ্গে অন্য ধরনের ঘনিষ্ঠতা সুচিত্রাদির হয়েছিল, একেবারে নিজস্ব, একেবারে ব্যক্তিগত। আমার জীবনে সেটা সম্পদ। আর আমার জীবন যেহেতু রবীন্দ্রনাথ ছাড়া আমি কল্পনা করতে পারি না, তার সমস্ত কথার মধ্যে আমার আনন্দ, বেদনায়, সুখ, দুঃখ, বিরহ, মিলন, প্রেম, প্রত্যাখ্যান, শোক, সান্ত্বনা, সমস্ত কিছুতে রবীন্দ্রনাথ আছেন এবং সুচিত্রাদি আমাকে সেই পথে নিয়ে গেছেন। আমি লজ্জিত বোধ করছি, এখানে যারা আছেন, সুবোধ সরকার তো মাননীয় সবাই আমরা জানেন, রবীন্দ্রা রয়েছেন সেখানে, আমাকে আগে দেবার কারণ আমি জানি না। রবিতীর্থের সবচেয়ে প্রবীণতম শিক্ষক ছাত্র, এবং আমি লজ্জিত বোধ করছি রবীন্দ্রা যে আপনাকে বাদ দিয়ে আমাকে আগে সম্বর্ধন, মহিলা বলে কিনা আমি জানি না, বলতে পারবো না। সত্যিনাথ বাবু তো খুবই বিখ্যাত, মধুবনী সাংঘাতিক, একেবারে জাহ্নবীর প্রাণ ও প্রতিমা, আমরা সবাই জানি। আমি আর বেশি কথা বলবো না, আপনারা তো গান শুনতে এসেছেন। মন্দিরা সম্পর্কে শুধু একটু কথা বলি। আজকে ওকে শুভেচ্ছা এই জন্য যে দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, এই কালের মন্দিরা সুরের মধ্যে যিনি আমাদের গানের দীক্ষা দিয়েছিলেন, তার অতি প্রিয় এক ছাত্রী মন্দিরা, তার নামকে সার্থক করে এখন এই সুর সাধনা করে চলেছে মন্দিরা বাজিয়ে। তার যাত্রাপথের আনন্দ গানে আমার আন্তরিক শুভেচ্ছা। নমস্কার। ধন্যবাদ। আগে পরের বিষয়টা স্বতঃস্ফূর্তভাবেই আসছে, এটা কোনো ওরকম বিষয় নয়। অবশ্যই এবার সংবর্ধনা জ্ঞাপন রবীন মুখোপাধ্যায়, যিনি। নমস্কার। সবার আগে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, এবং যারা রয়েছেন এখানে দর্শক আসনে আজকের অনুষ্ঠানটিকে সার্থক করে তোলার ক্ষেত্রে যাদের প্রয়াস অনস্বীকার্য, তাদেরও সকলকে আমাদের প্রণাম জানাই মন্দিরার এই সম্পূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে। আসলে মন্দিরার যে কোনো কাজ সেটা ওর একার নয়, অনেকের হয়ে যায়, সেটা ওর স্বভাব গুণে। অত্যন্ত ছোট বয়স থেকে সঙ্গীত চর্চা শুরু, এবং তারপর প্রবাদ প্রতিম একজন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীতের ব্যক্তিত্বের সঙ্গে এতটা ঘনিষ্ঠ সান্নিধ্য দীর্ঘ সময় ধরে পাওয়াটা যে কোনো শিল্পীর কাছে একটা পরম প্রাপ্তি, এবং সেটা মন্দিরা পূর্ণভাবে পেয়েছে যতদিন সুচিত্রা মিত্র ছিলেন। তার সম্পর্কে তো কথা বলে শেষ করা যাবে না। আমার একটা জিনিস খুব ভালো লাগতো, বহু বছর ধরে সুচিত্রাদের অনেক অনুষ্ঠানেই আমার ওই সঞ্চালনার সূত্রে বা কিছু পাঠের সূত্রে থাকার সৌভাগ্য হয়েছে। কখনো ওনাকে প্রণাম করতে গেলে উনি একটু পিছিয়ে যেতেন, দিয়ে বলতেন, না 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 না, মাথা নত করো না, স্পর্শ করো। স্পর্শের মধ্যে দিয়ে একটা অন্য ভাবের সঞ্চালন হয়, সেইটুকুই দরকার বলে হাতটা বাড়িয়ে দিতেন। এবং সত্যি মনে হতো যে ওই স্পর্শের একটা অন্যরকম কিছু প্রাপ্তি তার মধ্যে দিয়ে হয়, যে হ্যাঁ, আমি ওনাকে স্পর্শ করলাম এবং হয়তো বা কিছু একটা আমার মধ্যেও সঞ্চারিত হলো। সেই স্পর্শ মন্দিরা তো সুদীর্ঘকাল ধরে পেয়েছে, এবং
সেই স্পর্শের প্রভাব ওর গানের মধ্যেও আমরা পেয়েছি। আমি মন্দিরের সঙ্গে বেশ কয়েকটি কাজে যুক্ত ছিলাম, ওরই মনে হয়েছে কোনো কারণে আমি করলে হয়তো ভালো লাগবে বা কিছু, কিন্তু কয়েকটি খুব নাটকীয় ঘটনা এর সঙ্গে ঘটেছে, যেটা আমার মনে হয় না বললে নয়, আপনাদের একটু ভালো লাগবে। এরপর তো খুব সিরিয়াস গান হবে, কিন্তু সেটাই তো সবটা জীবন নয়। রবীন্দ্রনাথের জীবনেও রসে ভরা বহু ঘটনা ছিল। মন্দিরের সঙ্গে তারা টিভিতে তখন একটা অনুষ্ঠানে আমরা যাব করতে, ওর গান তার সঙ্গে সঙ্গে আমার পাঠ, যেমন হয় রবীন্দ্রনাথের গানের সঙ্গে পাঠের একটা ভূমিকা থাকে। অর্ণব গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছে, ওর ছেলে। বেশ খানিকটা প্রায় মধ্য রাস্তায় গিয়ে হঠাৎ আমি লাফিয়ে হয়েছি, মন্দির আর সর্বনাশ হয়ে গেছে। কী হয়েছে? যে স্ক্রিপ্টটা আমি পড়বো সেটা ফেলে এসেছি। কোথায়? বাড়িতে। মানে চকিতে গাড়ি ঘুরিয়ে সেইখান থেকে আবার বাড়িতে ব্যাক। কোথায় রেখেছিলাম সেটা অন্তত মনে ছিল। সেইটা নিয়ে তীব্র গতিতে, মানে আমি ছুটেছি, এটা অর্ণব তার গাড়ি ছুটিয়েছে। হ্যাটস অফ, ওই যে কী করে সময়ের মধ্যে আমাদের পৌঁছে দিয়েছিল সেই সল্ট লেকে জানি না, এবং আমরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানটা করতে পেরেছিলাম। ওরা তো প্রায় ব্রহ্মাদ গুনেছিল, বোধহয় পৌঁছতেই পারলো না এরকম ভেবে, কিন্তু ভারী সুন্দর করে করতে পেরেছিলাম। ওই যে একটা আচমকা নাটকীয় কিছু ঘটে যাওয়া, একটা তড়িৎ গতির কিছু ব্যাপার, সেটা আমাদের প্রোগ্রামটাকেও একটা বেশ নান্দনিক সৌন্দর্যে ভরিয়েছিল, কোনো সন্দেহ নেই, সবাই বলেছিলেন তাই। এরপরেও ভানু সিংহের পদাবলী নিয়ে একটা অনবদ্য স্ক্রিপ্ট তৈরি করলো, এবং সেটা যখন আমি পাঠালো, আমি পড়ে একেবারে চমৎকার। এত সুন্দর স্ক্রিপ্ট, আমি তখন ভাবছি কী করে আমি এইটার যোগ্য বলে এটাকে একটা প্রাণ দিতে পারি। তো একটা রেকর্ডিংয়ের দিনে আমরা গেলাম, ও তৈরি, আমিও তৈরি। আমার রেকর্ডিংটা আগে হয়ে যাবে, তারপরে ওদের গান টান হবে। সমস্ত রেকর্ডিং হয়ে গেল। বললো খুব ভালো হয়েছে, দাদা দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, ইত্যাদি ইত্যাদি করে যা হয় একটা সুন্দর সুদৃশ্য খাম আমাকে দিল। আমি খামটা স্লিম অ্যান্ড স্লিক, চমৎকার একটি খাম। আমি খামটা নিয়ে বুক পকেটে করে চলে এলাম। যেতে যেতে পথে, মানে গাড়িতে ফিরছি, যখন মনে হলো এই দোকান থেকে এই জিনিসটা নিয়ে নিলে হয়, গাড়ি থেকে নেমে চলে গেছি, ব্যাগ নিয়ে নিই। দোকানে গিয়ে মনে হলো পয়সা আনলাম না, তখনই মনে হলো খামটা তো পকেটেই রয়েছে। জিনিসটা নিয়ে খামটা খুললাম, খুলে পয়সা দিতে গিয়ে শূন্য খাম, কিচ্ছু নেই। অবস্থা চিন্তা করুন। আমি ভাই 1 মিনিট, আবার ছুটে গিয়ে গাড়িতে উঠে পয়সা নিয়ে তাকে দিয়ে, যেখানে রেকর্ডিং করছি তাকে ফোন করলাম, শোনো একটা না খুব টাকা ভুল বোঝাবুঝি হয়েছে, এই বললাম। সে বলে সে কি, তাই নাকি, দাঁড়। ও সঙ্গে সঙ্গে সেটাকে কমিউনিকেট করলো। বলা মাত্র মনে হয় আপনি কতদূর গেছেন, বললাম ছেলেকে এক্ষুনি পাঠাচ্ছি। বললাম না, ও দুর্দান্ত গাড়ি চালানোর জন্য তোমার পাঠিয়ে কাজ নেই। কদিন পরেই রবীন্দ্র সদনে অনুষ্ঠান। একটা আমরা শিল্পীরা অনুষ্ঠানে গেলে খাম পাওয়াটা একটা ব্যাপার আমাদের কাছে। এখন সব অনলাইন হয়ে গেছে, খাম না পেলে মনে কষ্ট হয়। আরে টাকাটা আগেই চলে গেছে জানি, তবু যেন শূন্য হাতে ফিরবো অনুষ্ঠান করে, কোনো খাম নেই, অন্তত একটা প্যাকেটও দেয়, সেটাও ভালো লাগে। তো সেদিন ওই অবস্থায় আমি তো চলে গেলাম। রবীন্দ্র সদনে পৌঁছানো মাত্র সবার আগে বিদ্যুৎ গতিতে এসে মন্দিরা দাদা, এই যে খামটা, প্রাণে যেন ধর এলো। বসলুম অনুষ্ঠানে, খুব সুন্দর করে হলো। এই কিছুদিন আগে আরও বড় মাপের অনুষ্ঠান সায়েন্স সিটিতেও করলো, সেখানে তাসের দেশ হবে। এবং তাসের দেশ মানেই জানেন আমাদের প্রত্যেকের মনে হয় যে এটা একটা অন্যরকম ব্যাপার। আরও কেন বেশি করে মনে হয় এটা উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ নেতাজি সুভাষচন্দ্রকে, ফলে তাসের দেশের মধ্যে যেন একটা অন্যরকম প্রাণ পাই। তো সেটার জন্য মন্দিরে আমাকে ডাকলেন, সেটার জন্য যা করার হলো টলো। বরং আমি একটু বাড়তি উৎসাহ দেখিয়ে যেদিন ওদের রিহার্সালে গেলাম, আর যারা ছিলেন জন্য বললাম, দাদা এটা এরকম নয়, দিদি একটু এরকম করে যদি বলেন, মানে জিনিসটাকে আরেকটু ভালো কী করে করা যায়। তো তারাও দেখলাম আমাকে এক বাক্যে মেনে নিলেন, এবং বলতে দ্বিধা নেই, সায়েন্স সিটিতে সেদিন একটা অনবদ্য অনুষ্ঠান হয়েছিল। সেটারও কাণ্ডারি কিন্তু ছিল মন্দিরা। আমার যেটা দেখে অবাক লাগে, ও শুধু ভালো গান গায় তাই নয়, ভালো গান শেখায় তাই নয়, ওর যারা সঙ্গে থাকেন, যারা ওর গানের গুণগ্রাহী এবং ওর কাছে গান শিখে নিজেরাও অত্যন্ত কি বলবো আনন্দ অনুভব করেন, তারা তো বটেই, সর্বোপরি এই যে একটা জিনিসকে সংগঠন করার মতো একটা অসীম ক্ষমতা ওর আছে। এবং বলতে দ্বিধা নেই, ওই স্ক্রিপ্ট করার ব্যাপারে আমি শুনেছি যে ওর স্বামীও এ ব্যাপারে ভীষণভাবে সাহায্য করেন। কাজে ওদের মধ্যে একটা পারিবারিক রবীন্দ্র প্রবণতা আছে, যার প্রভাব তার অনুষ্ঠানে, তার গানে সর্বত্র পাওয়া যায়। তার কিছুটা ছোঁয়া আমি আমার জীবনে পেয়েছি। রবীন্দ্রনাথ মানেই একটা আদ্যন্ত খুব সিরিয়াস, এটা হয়তো বা হয়তো নয়। তো আমার
সবসময় মনে হয় তার অন্য দিকটাকেও যেন আমরা ভুলে না যাই। ফলে এই খুব হালকা চালের কয়েকটা কথা হয়তো বললাম, কিন্তু মন্দিরের কাছে যেটা আমরা পাই, রবীন্দ্রনাথের কথাতেই বলি, তিনি ঐকতান কবিতায় বলছেন, জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। এই আরেক জায়গায় বলছেন, সেটা সত্য হোক, যে কোনো শিল্পের কাজে সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ, সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। মন্দিরের মতো শিল্পী যারা, তারা কিন্তু এই শৌখিন মজদুরির কাজটা করেন না, প্রাণের টানে প্রাণ দিয়ে কাজটা করেন, যে কারণে তার একটা গভীর ছাপ আমাদের মনে রেখে যায়। সেই ছাপ নিশ্চয়ই থাকবে আজকের সন্ধ্যাতেও, সাক্ষী থাকবো আমরা। ভালো থাকবেন সবাই, নমস্কার। করতালি বলে দিচ্ছে আজকের প্রথম পর্বের যে বক্তারা, যে অতিথিরা, যে বিশিষ্ট গুণীজনরা আমাদের মধ্যে ছিলেন, তারা অনুষ্ঠানের ধর্তাইটা করে দিলেন। সেভাবে বলতে গেলে এটাই বলতে হয়। আমরা পরবর্তী নিবেদনে যাব। তার আগে একটু হয়তো একটা ছোট্ট বিরতি হবে এবং মন্দিরাদির গান শুনব। অতিথিদের অনুরোধ